কানাই উঠোনে বসে হাঁপাচ্ছে। প্রতিদিনকার এই অভাব যেন আর সহ্য হচ্ছে না কবিতার। সে রেগে গিয়ে চুলোর পাশে বসে আছে। এই কটা চাল আর এই আধ মুঠো ডাল, এই দিয়ে আমি কি রাঁধবো এখন? আর কতদিন এমন করে চলবে? আর মেয়েটার মুখেই বা কি দেব? যা আছে তা দিয়ে এ বেলাটা সেরে নাও তো গিন্নি। ও বেলা দেখি কিছু আনতে পারি নাকি। মালার মুখের দিকে একবার চেয়ে দেখো। কতদিন মেয়েটার মুখে ভালো মন্দ কোনো খাবার দিতে পারি না। কাল শুধু পান্তা ভাত আর সেদ্ধ কচু পাতা খেয়ে স্কুলে গেছে। ও ছোট মানুষ, মুখে কিছু বলে না, কিন্তু আমি তো মা, রোজ রোজ এসব খাবার দিতে আর ভালো লাগে না। সবই বুঝি গো, কিন্তু কি করব বলো। আজ মোরলের জমিতে কাজে যাওয়ার কথা আছে। দেখি অতিরিক্ত কাজ যদি পাই তবে একটা মাছ আনবো আমি। আচ্ছা, এইভাবে কি বাঁচা যায় বলো? বিয়ের সময় তো খুব বলেছিলে কম খেয়ে থাকবো, কিন্তু ভালোবাসা দিয়ে ঠিক সংসার চালিয়ে নেবে। বলি, এই ভালোবাসা দিয়ে কি পেট ভরে? ভালোবাসা দিয়ে সংসার হয় না জানি, তবে ভালোবাসা না থাকলে এই অভাব সহ্য করা যেত। বলি কি গিন্নি, আর একটু সহ্য করো। বিধাতা একদিন ঠিকই আমাদের দিকে মুখ তুলে তাকাবেন, দেখো। ওই আশাতেই তো মুখ বুজে পড়ে আছি, কিন্তু বিধাতা তো আর মুখ তুলে চাইছেন না। কিছুক্ষণ পর কানাই না খেয়েই মোড়লের জমিতে গেল কাজ করতে। ও কানাইদা, একটু দাঁড়াও তো, কথা আছে। কি রে হরি, আমি তো মোরলের বাড়ির দিকেই যাচ্ছিলাম, কিছু বলবি নাকি? মোরল খুড়ো তোমাকে জমিতে হাল চাষ শুরু করতে বলল। বাড়ির দিকে যাওয়ার আর কোনো দরকার নেই, সোজা জমিতে যাও। আমি তোমাদের ডাকার জন্যই আসছিলাম আর কি। তাহলে তো ভালোই হলো রে, চল তাহলে ওদিকেই যাই। আজ সকাল সকাল দেখো কেমন রোদ্দুর পড়েছে। এই রোদ্দুরে কিভাবে কাজ করবে গো? গরিব মানুষের এত কিছু ভাবলে কি আর চলবে রে হরি? কাজ না করলে যে পেটে দুটো ভাত যাবে না। ঠিকই বলেছ গো দাদা, বড় লোকেরা তো হুকুম করে শেষ হয়ে যায়, আমাদের যে জান যায় সেটা তারা বুঝবে কেন? তাদের আর দোষ কি বল? তারা কাজের বিনিময়ে পয়সা দেয়, আর আমরা সেই পয়সাতেই ভাত খাই রে। সেটাও ঠিক। আচ্ছা, তুমি জমিতে যাও, আমি বাড়ির দিকে গেলাম। আমাকে দেখতে না পেলে মোরল খুব ডাকাডাকি শুরু করে দেবে, বুঝলে? ঠিক আছে, ঠিক আছে। দুপুরবেলা মোরল খুড়ো তোমাকেও বাড়িতে খাওয়ার জন্য যেতে বলেছে। সে কি বলিস রে, আবার দেখি কপাল খুলল রে। কি যে বলো না তুমি, এসো কিন্তু, আমি যাই। এরপর হরি চলে গেল। কানাই জমিতে কাজ করতে শুরু করলো। ওমা, আজ আমাদের জন্য কি রান্না করেছো গো? কি আর রান্না করবো রে মা, অভাবের সংসার। ওই এক মুঠো ডাল আর কিছু চাল ছিল, ওই দিয়েই রান্না করেছি। রোজ রোজ এসব খেতে যে আর ভালো লাগে না মা। সে কি আমারও ভালো লাগে রে মা। তোর বাবা তো বলল, আজ মোড়লের জমিতে গেলে যদি কিছু অতিরিক্ত কাজ পায় তবে একটা মাছ কিনে আনবে। মাছ আনবে? ওমা, কি মজা হবে গো, কতদিন যে মাছ খাই না। কি করবি মা, এসে পড়েছিস গরিব বাবা মায়ের ঘরে, এক টুকরো মাছও তোর মুখে দিতে পারি না। বাবা কোথায় গো মা? তোর বাবা তো না খেয়ে মোড়লের জমিতে কাজ করতে গেল। ও মামা, তাহলে তুমি বাবার জন্য ভাত বেড়ে দাও, আমি এক দৌড়ে কি বাবাকে দিয়ে আসি। ঠিক আছে রে মা, কিন্তু তুই কি যেতে পারবি? পারবো গো মা, খুব পারবো। মালা বাবার জন্যে ভাত নিয়ে জমিতে এলো। ও বাবা, বাবা দেখো, তোমার জন্য ভাত এনেছি, এদিকে শিগগিরই এসো, তাড়াতাড়ি একটু ভাত খেয়ে নাও দেখি। এই দেখো পাগলি মেয়ের কাণ্ড দেখো, তুই আবার কষ্ট করে জমিতে ভাত আনতে গেলি কেন? আমি তো দুপুরবেলা বাড়িতে খেতে যেতাম রে। সে দুপুর হতে অনেক দেরি, এতক্ষণ তুমি না খেয়ে থাকবে বুঝি? এই দিকে এসো। ঠিক আছে রে মা, চল ওই গাছটার নিচে বস, একসাথে বসে খাই, চল চল। আজ খুব রোদ পড়েছে, তুমি একটু ভাত খেয়ে বিশ্রাম নাও,
তারপর আবার কাজ করো বাবা। রোদ যতই পড়ুক রে মা, কাজ তো করতেই হবে। গরিবের সেসব নিয়ে ভাবলে চলবে? ও বাবা, আকাশ থেকে শুধু রোদই পড়ে কেন গো? রোদের সাথে অন্য কিছু পড়তে পারে না? পাগলি মেয়ে, আকাশ তো কেবল রোদই দেয় না রে। আর বর্ষার দিনে বৃষ্টি, ভাগ্যে যদি সুখ থাকে সে একদিন ঠিকই আসবে রে। এত ছোট মাথায় এসব নিয়ে ভাবতে হবে না তো। যা, ওদিকটাই গিয়ে একটু ঘুরে আয়, আমি কাজে যাই। ঠিক আছে বাবা, আমি তাহলে ওই গাছতলা থেকে একটু ঘুরে আসি। বেশি দূরে যাস না কিন্তু, জমিটা কাদা মাটিতে ভরা। দেখিস আবার পা পিছলে পড়ে যাস না যেন। আচ্ছা বাবা, আচ্ছা, আমি সাবধানে যাব। বাবা, আমি এই আম গাছটার চারদিকে একটু ঘুরে দেখি। দেখি গাছের পাতাগুলো সুন্দর করে ঝরে পড়ে যাচ্ছে। দেখে আয়, আমি ততক্ষণে জমিটাতে হাল দেই। ও বিধাতা, তুমি আমাদের একটু সুখ দাও না গো। তুমি এমন কিছু করো যাতে আমার বাবাকে আর কষ্ট করতে না হয়। ওই দেখো, আমার বাবা রোদের মধ্যে কি কষ্ট করে কাজ করছে। আর আমার মায়ের মুখে হাসি ফুটিয়ে দাও, যেন আমরা পেট ভরে 4টে মাছ ভাত খেতে পারি। তাও না গো বিধাতা। কিরে মা, ওখানে দাঁড়িয়ে একা একা কি বলছিস? বিধাতাকে তোমার কথাই বলছিলাম বাবা। বিধাতাকে বললাম তুমি যেন ভালো থাকো। কানাই মেয়ের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। কিরে মা, এতক্ষণে এলি? তোর বাবা ভাত খেয়েছে? হ্যাঁ মা, খেয়েছি। আমি বসে থেকে বাবাকে খাবার খাইয়ে তারপরে এলাম গো। ওরে আমার লক্ষ্মী মা, তুই না থাকলে এই সংসারে যে আর কিছুই থাকতো না রে মা। মা জানো, আজ আমি গাছের নিচে দাঁড়িয়ে বিধাতার কাছে অনেক কিছু চেয়েছি। ও বাবা, তাই? তা কি চাইলি রে মা? আমি বিধাতাকে বললাম, ও বিধাতা, আমাদের একটু সুখ দাও, যেন আমার বাবা আর রোদে পুড়ে কষ্ট করতে না হয়, তোমাকে যেন আর কাঁদতে না হয়। তুই এইটুকু মেয়ে, হ্যাঁ তো কিছু কি করে বুঝিস রে? তুই তো একেবারে আমার লক্ষ্মী মেয়ে। দেখিস, বিধাতা ঠিক তোর কথা শুনেছে। তুমি সত্যি বলছো মা? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে তো অনেক মজা হবে গো মা। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি রে মা, তোর মুখের কথাই যেন সত্যি হয়। কানাই মোড়লের বাড়ির বারান্দায় খেতে বসেছে। এমন সময় মোড়ল এলো। কানাই, তুই জমিতে ঠিক মতো কাজ করিস নাকি শুধু ঘুরে বেড়াস? মাফ করবেন মোড়ল মশাই, আমি তো জমিতেই কাজ করছিলাম। জমি ছেড়ে অন্যদিকে তো যাইনি আমি। কাজ করছিলি নাকি বেহুদা ঘুরছিলি? খুড়োমশাই, আমি নিজে দেখেছি ও মাঠে বসে বসে ওর মেয়ের সাথে গল্প করছিল। মিথ্যে বলিস কেন হরি? আমি গল্প কই করছিলাম? সকালবেলা মেয়েটা বাড়ি থেকে ভাত আনছিল, ওগুলো বসে খাচ্ছিলাম আমি। এইটুকুই তো সময় লেগেছে আমার। একে তো চুরি, তার ওপর আবার সিনাজুরি। তখন খেলে আবার এখন খাওয়ার জন্য আসলি কেন? বলি, তোদের এত খিদে আসে কোত্থেকে রে? আমি গরিব মানুষ, কাজ ছাড়া আমার আর কিছুই নেই। আপনার জমিতে যতটা পারি মন দিয়ে কাজ করি। আর সকালে হরি বলল, তাই জন্য তো আমি খেতে এলাম। এই পেটের জন্যই তো এত কষ্ট করতে হয়। জমিতে কোদাল চালালে কেমন খিদে লাগে তো আপনি সেটা বুঝবেন না। কি এত বড় কথা? শোন, কাল থেকে ভোরে এসে হাল ধরবি। আর যদি 1 মিনিটও দেরি করিস তবে মজুরি কাটা যাবে। আর কাজের ফাঁকে যদি কারো সঙ্গে গল্প করিস তাহলে মোড়ল খুড়ো সারা দিনের টাকাই কেটে দেবেন। ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। তাড়াতাড়ি খেয়ে জমিতে যা। মনে রাখিস, জমিতে সরাসরি না থাকলে কিন্তু জমির কাজ জমিতেই পড়ে থাকে। সেটা বুঝে গেছি আমি। এরপর কানাই হরির দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে জমির দিকে তাকায়।
গিন্নি, ও গিন্নি, কই গেলে গো? মালামা, এই দেখো মা, আমি বাড়ি ফিরেছি। এই তো গো, আমি এখানে। তাড়াতাড়ি হাত পা ধুয়ে এসো, আমি থালায় ভাত বাড়ি। বাবা, আজ তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? মুখখানা কেমন শুকিয়ে গেছে দেখো। হ্যাঁ রে মা, তা তো একটু হয়েছেই। তবে তোর মুখটা দেখলেই আমার সব কষ্ট উধাও হয়ে যায় রে। তোর এই চাঁদ মুখখানায় কি যে আছে কে জানে। জাদু আছে গো বাবা, জাদু আছে। তা অবশ্য মন্দ বলিসনি। তুমি কি বলো গো গিন্নি? সেসব বাদ দাও। আজ নাকি মোড়লের বাড়ি গিয়ে গাদাখানিক বকা খেয়েছো। এই দেখো, এ খবর তোমাকে আবার কে দিল? কে আবার দেবে? ওই হরি এসেছিল বিকেল বেলা, ওই বলল সব। এই হরি ছেলেটার কথা একদম বিশ্বাস করবে না গিন্নি। ছেলেটা একদম দুমুখ। আমার কাছে সকালে কত দুঃখ করলো, আর দুপুরেই মোড়লের কাছে মিথ্যা নালিশ করলো। কি সাংঘাতিক গো, কি বলছো কি তুমি? তবে আর বলছি কি, এরপর থেকে হরি বাড়িতে এলে ওকে একটুও পাত্তা দেবে না। আরে, এরপর থেকে বাড়ি এলে ঠিক মতো কথাই বলবো না। একা একা যা বকার বকে চলে যাবে। এই হয়েছে খাঁটি বুদ্ধিমানের মতো কথা। দেখলি মা, তোর মা কেমন বুদ্ধিমতী। হয়েছে গো হয়েছে, আর ঠং করতে হবে না। এবার কলতলায় যাও দেখি, গিয়ে হাত পা ধুয়ে এসো। আজ একটু বেশি ক্লান্ত লাগছে গো। খেয়ে দে তাড়াতাড়ি শুয়ে পড়ব। শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে। ও বাবা, তুমি খেয়ে বিছানায় শুয়ে পড়ো, আমি তোমার হাত পা টিপে দিচ্ছি। ঠিক আছে রে মা, তাই দিস। এ কি কাণ্ড দেখো! এক রাতের বৃষ্টিতে ফসল সব পানির তলায় চলে গেল। দেখি যতটা সম্ভব জমি থেকে পানি বের করে দেই। জমি তো একেবারে জলে ভর্তি অবস্থায় ফেলে রাখা যাবে না। কোদাল চালাতে চালাতে শরীরটা যে একদম গেল। দেখি কিছুক্ষণ জিরিয়ে নেই। এ কি, কোদালের মাথা মাটিতে পড়তেই ওটা কিসের শব্দ হচ্ছে? কেমন একটা ধাতব জিনিসের সাথে লাগার মতো শব্দ। আরে, বারবার এটা কিসের শব্দ হচ্ছে? মাটির নিচে কি কিছু আছে নাকি? দেখি তো, আরো কিছুটা মাটি সরিয়ে ফেলি। বিধাতা যদি কপালে একখানা সোনার কলসি জুটিয়ে দিত! আহ, কত জনেই তো পায় শুনি। এই অধমের কপালে কি আর এসব জুটবে? সে কিছুটা মাটি সরাতেই দেখে সোনালী রঙের পুরনো কলসি ঝকঝক করছে। হায় বিধাতা! এটা তো সত্যি সত্যি একটা কলসি। শেষ পর্যন্ত তুমি আমার প্রার্থনা শুনলে। না জানি এর ভেতরে কি আছে। নিশ্চয়ই এতে কোনো লুকানো মুদ্রা পাওয়া যাবে। সোনা রূপার মুদ্রা হবে নিশ্চয়। আমার আর কোনো অভাব থাকবে না কবিতা। কানাই এবার বড়লোক হয়ে যাবে গো। ও মামালা, তোর বাবা এখন থেকে রোজ তোকে মাছ দিয়ে ভাত খাওয়াবে রে। সে কলসিটা কাপা হাতে তুলে নেয়। অনেক আশা নিয়ে সে কলসির মুখটা খুলে। সে কলসির মুখ খুলতেই দেখতে পায় ভেতরে কিছুই নেই, পুরোটাই ফাঁকা একটা কলসি। হে বিধাতা, এটা যে একদমই খালি। এত খারাপ কপাল আবার! একটা কলসি দিলে সেটাও ফাঁকা। মানুষ কলসি কুড়িয়ে পেলে তাতে নাকি সোনা রূপা পায়, আর আমার কপালে তুমি এই রাখলে। কানাই কলসিটা মাটিতে রেখে আবার কোদাল চালাতে থাকে। ওহ, শরীরটা আর চলতে চায় না। যাই, ওই গাছতলায় বসে একটু জিরিয়ে নেই। কানাই গাছের নিচে বসে কলসিটাকে পাশে রাখে। এই কলসিটা দিয়ে করবই বা কি? খালি একটা জিনিস, তাও আবার অনেক পুরনো। তবুও থাক, মালা এটা নিয়ে খেলতে পারবে। এমন সময় পেছন থেকে মালার কণ্ঠ ভেসে আসে। বাবা, ও বাবা, তুমি এখানে বসে কি করছো? আমি দেখলাম তুমি জমিতে নেই, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। দেখো মেয়ের কাণ্ড!
আমি আবার কই যাব রে মা? কিন্তু এ সময় তুই এখানে? আমি গাছতলায় একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম রে মা। ও বাবা, এটা কি গো? এটা তুমি কোথায় পেলে বাবা? জমিতে কোদাল দিয়ে কাজ করছিলাম রে মা। হঠাৎ দেখি মাটির ভেতরে সোনার মতো ঝকঝকে একটা কলসি। অনেক কষ্টে টেনে তুললাম, কিন্তু ভেতরে একদম খালি। এটা দিয়ে তুমি কি করবে? কি আর করব, অত পুরনো জিনিস কোনো কাজেও তো আসবে না রে মা। ও বাবা, তাহলে এটা আমাকে দাও, আমি এটা নিয়ে খেলা করব বাবা। তোর জন্যই সাথে করে নিয়ে এলাম রে মা। এরপর কানাইয়ের চোখটা লেগে আসে আর মালা যায় জঙ্গলের ধারে। ও বাবা, বাবা, এ কি কাণ্ড ঘটেছে দেখো। ও বাবা, তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে রে মা? এভাবে ডাকছিস কেন? বাবা, এই দেখো, কলসির মধ্যে এইটা কি? এর মধ্যে তো কিছু জংলা ফুল দেখছি রে মা। এই দেখার জন্য আমাকে এভাবে ডাকলি? না গো বাবা, তুমি বুঝতেই পারছো না আমি কি বলছি। আমি আসলেই কিছু বুঝতে পারছি না রে মা। আমি কলসিটা নিয়ে জঙ্গলের ধারে গিয়েছিলাম। ওইখানে ফুল গাছে মাত্র দুটো ফুল ছিল, আর সেই ফুল ছিঁড়ে এর মধ্যে দিলাম আমি। আর এরপর দেখি দুটো ফুল থেকে একটুকুনো ফুল হয়ে গেছে। হ্যাঁ গো বাবা, হ্যাঁ, সত্যি বলছি। তুই সত্যি বলছিস মালা? বলেই মালা কলসিটাকে উপুর করে দিল, কিন্তু কলসি থেকে ফুলের পরিবর্তে সোনার মোহর পড়তে লাগলো। ও বাবা, এই দেখো, ফুলের জায়গায় সোনার মোহর পড়ছে। বাবা, এইটা কিভাবে হলো? ও মালা, এটা তো একটা সোনার কলসি রে। আমাদের ভাগ্য বুঝি খুলে গেল রে মা। বাবা, তাহলে এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না, তাই না? না রে মা, এবার আমাদের আর কোনো কষ্ট থাকবে না। চল না, এক্ষুনি বাড়ি চল, তোর মাকে দেখাতে হবে। চল চল। ঠিক আছে বাবা, তাই চলো। কানাই সোনার মোহরগুলো কলসির মধ্যে নিয়ে কলসিতে লুকিয়ে বাড়ির পথে হাঁটা ধরল। ও গিন্নি, এই দেখো আমরা কি এনেছি, দেখো দেখো। এমন ভাবে ডাকছো, মনে হচ্ছে সোনা দানা নিয়ে বাড়ি এলে। হে কি, মালাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলে? তাই তো বলি, মেয়েটাকে এত করে ডাকছি, কোনো সাড়া নেই কেন? তা দেখি কি এনেছো। ওমা, ওমা, এই দেখো, আমরা জাদুর কলসি পেয়েছি গো। জাদুর কলসি? সেইটা আবার কি? এসব কোত্থেকে খুঁজে পাস রে মালা? না গো গিন্নি, মালা সত্যি বলছে। এই দেখো কলসিটা, এই কলসিতে কিছু রাখলে তা 100 গুণ হয়ে ফিরে আসে গো। আমি নিজ চোখে দেখেছি। আবার সোনার মোহরও আসে। বিশ্বাস করছো না তো? দাঁড়াও, আমি দেখাচ্ছি। এরপর মালা একটা পাতা এনে কলসির ভেতর দেয়। মুহূর্তেই একটা পাতা থেকে এক কলসি পাতা হয়ে যায়। কবিতা অবাক হয়ে জাদু দেখতে থাকে। কি গো গিন্নি, এইটুকু দেখেই চোখ কপালে উঠল তো। দাঁড়াও, আমি আরো জাদু দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও। কানাই কলসি উপুর করতেই পাতার বদলে সোনা পড়তে শুরু করলো। হো মা, হে কি, এই যে সত্যি সোনার মোহর গো। হ্যাঁ গো মা, হ্যাঁ, আমাদের ভাগ্য বুঝি এবার বদলে গেল গো। এই আস্তে আস্তে, লোকে শুনলে স্বপ্ন আর পূরণ করা যাবে না যে। হায় বিধাতা, তোমার কাছে কেবল এইটুকুই চেয়েছিলাম। এতদিনে বসি তুমি সত্যি সত্যি আমার কথা শুনলে গো। ও দাদা, শুনতেছো? কানাই নাকি একখান সোনার কলসি কুড়াইয়া পাইছে। আমিও তো তাই শুনলাম রে। ও নাকি জমির মাটি খুঁড়তে গিয়ে ওটা পেয়েছে রে। আর এখন নাকি সেখানে যা ঢালে তাই সোনা হয়ে বের হয় রে। আহারে, ভাগ্য যারে কয়। আমরা তো সারাটা জীবন নৌকাটাই নেই গেলাম, এই বইটা টানতে টানতে বাকি জীবনটাই যাইব। আগে তো দেখতাম এক জোড়া সেরা জুতা বইরা ঘুরতো, এখন দেখি নতুন ধুতি, নতুন গামছা, ভাবখানায় অন্যরকম। আমার কানাইদার কপালে কেবল দুঃখই ছিল।
এত বছর পর যদি সত্যি তার ভাগ্য ফেরে তবে তো ভালোই। তোমরা এত হিংসে কেন করছো? এই সব অলৌকিক কাহিনী আমরা কেবল গল্পেই শুনতাম রে, এখন চোখের সামনেই ঘটতে দেখতাছি, তাই একটু আধটু আলোচনা হইতাছে। এইখানে হিংসামির কি পাইলি রে? তবে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, ও কিছু বলতে চায় না, সবই যেন কেমন গোপন করে রাখে। গোপন তো করবই, এমন জিনিস কি কেউ ভাগ করে নাকি? কিন্তু সত্য খবর কি আর চাপা থাকে? এই সব খবর তো বাতাসের আগে দৌড়ায়। সে যা কইছ একদম খাঁটি কথা। মোড়ল চেয়ারে হেলান দিয়ে পান চিবোচ্ছে, পাশেই দাঁড়িয়ে হরি। হ্যাঁ রে হরি, তুই কিছু শুনেছিস? সারা গ্রামে কানাইরে নিয়ে নাকি কিসের গুজব শুরু হয়েছে? হ্যাঁ খুড়োমশাই, শুনেছি। কাল সন্ধ্যাবেলায় চায়ের দোকানে গিয়েছিলাম, সেখানে যা শুনলাম, বাবারে, কানাই নাকি এখন সোনাই খায় সোনাই ঘুমায়। সে আবার কেমন কথা রে? একটু খুলে বল দেখিনি। শুনলাম কানাই নাকি জমিতে কাজ করতে গিয়ে সোনার কলসি খুঁজে পেয়েছে, আর সেই কলসি নাকি তাকে সোনার মোহর দেয়। সেই মোহর দিয়ে সে এখন মস্ত বড়লোক। ওরে বাবা, তাই নাকি? এ দেখি বিশাল ব্যাপার রে। তা কানাইকে ডেকে নিয়ে আয় দেখিনি, ঘটনাটা শুনি। ঠিক আছে খুড়োমশাই, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে যেভাবে পারি ধরে এনে আপনার সামনে হাজির করব। ও কানাইদা, খুড়োমশাই তোমাকে ডেকে পাঠিয়েছেন, এখনই যেতে হবে। হঠাৎ আবার আমাকে কেন ডাকে? আমি তো তার জমিতে আর কোনো হালই দেই না, তাহলে কেন ডাকলো? সেটাই তো আসল কাহিনী। মোড়ল সব জেনে গেছে তুমি কিভাবে জমি কিনছো, পাকা ঘর তুলছো। উনি জানতে চান হঠাৎ তোমার এত উন্নতি কিভাবে হলো। আচ্ছা আচ্ছা, চলো তাহলে দেখা যাক উনি কি বলেন। মোড়লের দালান বাড়ির উঠোনে কানাই দাঁড়িয়ে আছে। আরে কানাই বাবু যে, কি খবর? কেমন আছো? এতদিন পর দেখা। এখন তো তোর চেহারার এক নতুন আলো দেখি রে, নতুন আলো। হ্যাঁ, ভালোই আছি মোড়ল মশাই, আপনাদের আশীর্বাদে। আমাদের আশীর্বাদে? আমি আবার তোকে কবে এমন আশীর্বাদ করলাম রে? সে যাই হোক, আশীর্বাদ নাকি অন্য কিছু রে? তাছাড়া আমি তো তোকে কোনোদিন এমন আশীর্বাদ দেইনি যে আমার আশীর্বাদে তুই আমার কামলা দেওয়া বন্ধ করবি। কানাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মোড়ল আবারও বলে, শোনা যাচ্ছে তুই নাকি সোনার ডিম পাড়া কিছু একটা পেয়েছিস। কথাটা কতটুকু সত্য রে? এসব গুজব মোড়ল মশাই। সোনার ডিম কি আসলেই কোনো কিছুর পক্ষে দেওয়া সম্ভব নাকি? গ্রামের মধ্যে তো এখন কান পাতা দায় হয়ে গেছে রে। চারদিকে একটাই কথা ঘুরছে, তুই নাকি সোনার ডিম দেওয়া কিছু একটা পেয়েছিস, আর তাতেই নাকি তোদের ভাগ্য বদলেছে রে। কি ব্যাপার রে কানাই? এতদিন আমার জমিতে চাষ করলি, আর এখন তুই নিজেই জমির মালিক। কি ব্যাপার রে কানাই? আরে ভাই, শুধু হাল চাষ করে কেউ এত তাড়াতাড়ি পাকা ঘর তোলে? মোড়ল মশাই, আমরা গরিব মানুষ। বিধাতা সহায় হলে দুদিন ভালো খেতে পারি, আর বিধাতা সহায় না হলে না খেয়ে থাকি। সবই ওই বিধাতার কৃপা। বিধাতা কেবল একলাই তোর দিকেই মুখ তুলে চাইল নাকি রে? আমার জমির চাষ বন্ধ করে নিজের জমিতে হাল দিস। কত বড় কলিজা তোর! মাফ করবেন মোড়ল মশাই, জীবনে প্রথমবার নিজের জমিতে হাল দিয়েছি। পরের জমি করতে করতেই আমার মেয়ে আতপেটা খেয়েছে। এখন আমি চাই নিজের ঘরে নিজের ফসল উঠুক, আমার মেয়েটা পেট ভরে ভাত খাক। তবে তুই কি ভাবছিস এই মোড়লের দয়া তোর আর লাগবে না কখনো? শোন কানাই, আমি যেমন উঠাতে জানি তেমন নামাতেও জানি। বেশি উড়িস না, খেয়াল রাখিস।
সোনার ডিম পাড়া হাঁস যেন আবার হারিয়ে না যায়। এসব জিনিস কেউ চিরদিন ধরে রাখতে পারে না। তখন জানি আমার পায়ে পড়তে হয় না। জানি মোড়ল মশাই, ভাগ্য ভালো থাকলে মানুষ দাঁড়ায়, আর অহংকার করলে সব যায়। আমি কেবল নিজের মেয়ে আর বউকে নিয়ে দুমুঠো খেয়ে ভালো থাকতে চাই, কারো ক্ষতি করিনি। আর দিন খারাপ গেলে আপনার পায়ে এসে আবারও পড়তেও আমার কোনো লজ্জা লাগবে না। মোড়ল মুখ ঘুরিয়ে নেয়, কানাইও চলে যায়। মিনু হঠাৎ করে ঘরে আসে। সে তার স্বামী গুজুর সামনে দাঁড়ায়। হ্যাঁ গো, শুনছো? হয়েছে কি এত চিল্লাস কেন? সারাদিন খালি শুনছ শুনছ, বলি এত কথা কিসের তোর? একটা কথা শুনলাম গো, সেটাই বলতে চাইলাম। কি বলবি? জলদি জলদি বলে এখান থেকে যা যা বলছি। শুনলুম দাদা নাকি সোনার ডিম পাড়া কি একটা পেয়েছে, আর দিন দিন বড়লোক হয়েই যাচ্ছে। কি পাইছে? সোনার ডিম পাড়া? বলি মাথা টাথা খারাপ হয়েছে নাকি তোর? না গো না, আমি ঠিকই বলছি। চলো না, কালই দাদার বাড়ি গিয়ে ঘটনা দেখে আসি, সত্যি নাকি মিথ্যে। যেতে পারি এক শর্তে। শর্ত মানবি নাকি বল? টাকা লাগবে এইটা বলবে তো? আমি জানি। ঠিক আছে চলো, আমি দাদার কাছ থেকে টাকা নিয়ে দেব। তাহলে আমার যেতে কোনো সমস্যা নেই। মিনু, যজ্ঞু আর পুচকু নৌকায় উঠেছে। নৌকার বৈঠা চালাচ্ছে জগাই মাঝি। দিদি, কানাই কি আসলেই সোনার কলস পেয়েছে নাকি? আগে খড়ের ঘর ছিল, এখন দেখি খড়ের ঘরের জায়গায় টিন পড়েছে। অন্যের জমিতে কাজে না গিয়ে নিজের জমিতে চাষ করছে। হুট করেই কানাই কেমন ধনী হয়ে গেল গো। দাদা যে কোথা থেকে এত টাকা পেল সেটাই তো বুঝতে পারছি না। আসলে কি সোনার কলস পেয়েছে? আরে এসব সোনার কলস বলতে কিছু আছে নাকি? দেখো, হয়তো কারো টাকা মেরে দিয়েছে কিনা, কি জানি বাবু। বিধাতা আমাদের দিকে মুখ তুলে চায় না, আর মুখ তুলে চাই কেবল ওই কানাইয়ের দিকে। জীবনে কি এমন পাপ করেছিলাম বাপু? ও মাঝি দাদা, এখানেই রাখো গো, এই ঘাটেই আমরা নামবো। মিনু তার স্বামী আর ছেলেকে নিয়ে নৌকা থেকে কানাইয়ের বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকে মিনু, যজ্ঞু আর পুচকু। কানাই দরজার কাছে গিয়ে ওদের দেখে হেসে ওঠে। কবিতা পাশে এসে দাঁড়ায়। আরে মিনু, তুই কখন এলি? আয় আয় আয়, ভেতরে আয়। কতদিন পরে দেখো মিনু, এসো এসো, ঘরে এসো, ঘরে গিয়ে বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। মালা ও পুচকু দৌড়ে যায় উঠোনে খেলা করতে। আর রাতের বেলা মিনু আসে কানাইয়ের কাছে। দাদা গো, কমাস ধরে আমাদের ভীষণ কষ্ট যাচ্ছে। পুচকুর বাপের কাজটা চলে যাবার পর থেকে একদম ঘরে বসা। পড়া তো দূর, চারটে খেয়ে পড়ে যে বাঁচবো সেই উপায়ও নেই গো দাদা। ও দাদা, বলছি কি, তুমি যদি একটু সাহায্য করো তবে আমাদের না খেয়ে মরতে হবে না গো। এভাবে কাঁদিস না রে মিনু, আমি দেখছি কি করা যায়। কাল দেখি আমি তোর জন্য কিছু টাকার ব্যবস্থা করতে পারি কিনা। তোমার অনেক দয়া গো দাদা, তুমি দেখো বিধাতা তোমার আরো ভালো করবে। তুই আমার বোন, বোনের জন্য এতটুকু না করলে আমি কার জন্য করব বলতো? যা, ঘরে গিয়ে শুয়ে পড়, আমি একটা ব্যবস্থা করছি। রাতের বেলা সবাই ঘুমিয়ে যাবার পর গিন্নি, সকলে মনে হয় ঘুমিয়ে গেছে। শিগগির যাও, কলসটা নিয়ে আসো। এত রাতে কলস দিয়ে কি হবে গো? মিনু খুব কান্নাকাটি করছিল, ওর নাকি কিছু টাকা লাগবে। তাই ভাবলাম ছোট বোনকে কিছু টাকা দেই। সে টাকা লাগবে দাও, ঘরে যা আছে তাই দাও, কলস থেকে বের করে দেয়া লাগবে কেন? থাকবো, এমন করো না, দেই কিছু টাকা। ছোট বোনটা কষ্ট পাচ্ছে, আমি দাদা হয়ে কিভাবে সহ্য করি বলো তো? কবিতা অনিচ্ছা সত্ত্বেও কলসটা এনে দেয় কানাইকে। কানাই সেখান থেকে কিছু মোহর বের করে আবারও কবিতাকে দেয় কলসটা লুকিয়ে রাখার জন্য। কবিতা কলসটা নিয়ে লুকিয়ে রাখে। মিনু আড়াল থেকে সম্পূর্ণ দৃশ্য দেখে ছুটে যায় যজ্ঞুর কাছে। হে কি দেখলাম গো, নিজের চোখকেই যে বিশ্বাস করাতে পারছি না। সব সত্যি গো, সব সত্যি।
দাদা সত্যি এমন কিছু পেয়েছে যেটা থেকে সোনার মোহর বেরোয়। সত্যি বলছিস তুই? আমি তো ভাবছিলাম এসব গুজব। না গো না, এইসব গুজব নয়, আমি দেখলাম নিজের চোখে একটা পুরনো কলস, আর তাতেই দাদা হাত দিলে চকচকে সোনার মোহর পড়ছে। মানে কলসটা এখন এই বাড়িতেই আছে, তাই না? হ্যাঁ, দাদার ঘরের এক পাশে একটা কাঠের বাক্সে লুকোনো থাকে। তাহলে আর দেরি করব কেন? এখন যদি ওটা আমরা চুরি করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের দিনও ফিরবে। ঠিক তাই, আমার ভাইকে আমি চিনতে পারিনি রে। এত সম্পদ লুকিয়ে রাখছে, অথচ আমাদের না খেয়ে মরতে হচ্ছে। ঠিক আছে, রাতের শেষ প্রহরে কাজটা করতেই হবে, সবাই ঘুম থেকে ওঠার আগেই। সবাই ঘুমিয়ে গেলে মিনু আর যজ্ঞ কানাইয়ের ঘরে যায়। ওদিকে কাঠের বাক্সটা আছে, দাদার বালিশের পাশেই থাকে। সাবধানে যাও, একটু শব্দ হলেই কিন্তু ধরা পড়ে যাব। যজ্ঞ ধীরে ধীরে পা রাখে। বিছানায় কানাই ও কবিতা ঘুমোচ্ছে। মিনু বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। যজ্ঞ কাঠের বাক্স খুলে দেখে পুরনো সেই কলসটা সেখানে রাখা। এই তো সেই জাদুকরি কলসটা। এবার এই কলসটা হবে আমার। এবার বুঝি আমার কপালটা ফিরবে। ধীরে ধীরে কলসি তুলে ঘরের বাইরে আসে যজ্ঞ। দুজনে নিঃশব্দে ঘরে ফিরে আসে। সকালবেলা ওঠার আগে মিনু আর যজ্ঞ তাদের ছেলেকে নিয়ে তাদের বাড়ি চলে যায়। গিন্নি, ও গিন্নি, গিন্নি, কলসিটা কোথায় গেল গিন্নি? ঘরেই তো আছে, কোথায় যাবে? হায় বিধাতা, এ কি সর্বনাশ হলো আমার! সব শেষ হয়ে গেল। আমার পরিশ্রম, আমার আশা, আমি সব কিছু হারালাম। কানাই মাথায় হাত দিয়ে বসে পড়ে। কবিতা পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। থাক গিন্নি, কেঁদো না। আমি আবারও কষ্ট করে কাজ করব। আমাদের জমিতে ফসল ফলাবো। আমাদের নিজেদের ফসলে আমরা আবারও সবকিছু স্বাভাবিক করে ফেলব। একটু কষ্ট হয়তো হবে, কিন্তু না খেয়ে থাকতে হবে না। তুমি এর জন্য এত কষ্ট পেও না। ওটা আমাদের ভাগ্যে যতদিন ছিল ততদিনই আমরা ওকে পেয়েছি, বুঝলে? তুমি ঠিকই বলেছ। বিধাতা আমাদের ওপর যেটুকু কৃপা করেছেন আমরা সেটুকুতেই খুশি। মিনু ও যজ্ঞ ঘরের ভেতর কলসিটা নিয়ে বসে আছে। পুচকু দাঁড়িয়ে দেখছে। আজ রাতে আমরা এটা চালিয়ে দেখব, দেখি সত্যি এর ভেতর থেকে কিছু বের হয় কিনা। দাদা তো কলসিতে কিছু দিলে কলসির ভেতরটা ভরে যেত। আমরা যদি একটুখানি চাল দিই তাহলে পুরো কলস চালে ভরে যাবে গো। পুচকু চাল এনে দেয়। মিনু কিছুটা চাল কলসির মধ্যে রাখে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও কলসির চাল একটুও বেড়ে যায় না। কই, কিছুই তো হলো না। এইটা কিভাবে সম্ভব? দাদা তো দিব্যির ভেতর থেকে মোহর বের করলো, কিন্তু এখন যে কিছুই হচ্ছে না। তুই তো বলেছিলি এই কলসি সেই কলসি, তাহলে কলসি কি তাহলে বদলে গেল নাকি? আমি দিব্যি করে বলছি এইটাই সেই কলস। মিনু এবার কলসির ভেতর কিছু পাতা দেয়। এরপর উপর করতেই দেখে ভেতর থেকে ছাই পড়ছে। মিনু বুঝে যায় এইটা যে লোভে করে, এই কলসি শুধু তাকে ছাই উপহার দেয়। লাভের পথ কখনোই সহজ হয় না। সততা ও পরিশ্রম ছাড়া সত্যিকারের সফলতা আসে না। আর লোভ ও অসততা শেষ পর্যন্ত ধ্বংসই বয়ে আনে।